This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বাংলাদেশে খেলা পুরো জমে গেছে, কারণ ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করে দিয়েছে। এরকম হাঁটু কাঁপছে, ঠক 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 করে কাঁপছে। কেন জানেন? হঠাৎ করে কি হয়ে গেল, তারা একদম চাঙ্গাস হয়ে গেল। ব্যাপারটা কি হয়ে গেল? হয় ইস্পার নয় উস্পার, বেশি বক বক করে রংপুর থেকে বিদায় করে দেবো, এরকম হুঙ্কার পর্যন্ত তারা ছাড়ছে। তারা হুঙ্কার ছাড়ছে, যদি তোদের অসুবিধা হয় তোরা গাইবান্ধা অন্য জায়গায় যায়, পলাশবাড়ি আসবি না। যুদ্ধ পরিস্থিতি হয়েছে, ইন্টারনাল কনফ্লিক্ট হওয়ার মতো জায়গায় চলে গেছে বাংলাদেশের পরিস্থিতি। বন্ধুরা, খেলা জমে গেছে, খেলা জমে একদম ক্ষীর হয়ে গেছে। খেলা বলতে পশ্চিমবঙ্গের খেলা নয়, পশ্চিমবঙ্গের খেলাটা উল্টে গেছে। পশ্চিমবঙ্গের খেলা একদম গন্ডগোল হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যারা খেলোয়াড় ছিল, একদল জিততে যাওয়ার পর অপর দল বলছে, শালা এবারে আমি কি করব, এবার আমি কোন দিকে যাব। সেই খেলার কথা বলছি না, আমি বলছি কাংলাদের খেলার কথা, বাংলাদেশের খেলার কথা। বাংলাদেশে খেলা পুরো জমে গেছে, কারণ বাংলাদেশে এতদিন পর্যন্ত ওখানকার মুসলিমরা সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষের ওপর যে পরিমাণ অত্যাচার চালিয়েছে, তারা আজকে জেগে উঠেছে। ওই সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকার হিন্দুদের। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 7%, এক সময় ছিল 35%, দেশ ভাগের সময়, এখন হচ্ছে 7%। সেই 7% মানুষ এক হয়ে যাওয়ার ফলে ওখানকার মৌলবাদীরা ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করে দিয়েছে। এরকম হাঁটু কাঁপছে, ঠক 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 করে কাঁপছে। কেন জানেন? তারা বুঝতে পারছে না শালা হলোটা কি, এরা হঠাৎ করে জেগে উঠলো কেন। বাংলাদেশে যাই ঘটনা ঘটে তার পেছনে ভারতের দোষ থাকে, এতদিন আমরা শুনে এসেছি। মনে হচ্ছে এটার পিছনেও ভারতের সত্যি হাত আছে। নইলে ভাবুন, আজকে 1947 সাল থেকে 2026, অলমোস্ট 80 ইয়ার্স, 80 বছর ধরে হিন্দুরা ওখানে ঘুমোচ্ছিল। তারা ওখানে কিছুই করতে পারেনি, তারা মার খেয়েছে, খেতে খেতে কমতে কমতে আজকে এই জায়গায় পৌঁছে গেছে। হঠাৎ করে কি হয়ে গেল, তারা একদম চাঙ্গাস হয়ে গেল। ব্যাপারটা কি হয়ে গেল? কিছু তো কারণ আছে, সেটা মানুন বা না মানুন, কিছু তো নিশ্চয়ই কারণ আছে। সে যাই কারণ থাকুক না কেন, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রংপুর ডিভিশনের গাইবান্ধা উপজেলার বা গাইবান্ধা জেলার পলাশবড়ি নামক একটি জায়গাতে, পলাশবড়ি, ওই জায়গাতে একটি 82 ফুট উঁচু রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওখানকার মৌলবাদীরা চিৎকার করে বলছে 92% মুসলিমদের দেশে কোনো মন্দির বা মূর্তি থাকবে কেন? মন্দির তো আছে, মূর্তি থাকবে কেন? এখানে কোনো মূর্তি নির্মাণ করা যাবে না। যেহেতু প্রভু রামচন্দ্র আমাদের আরাধ্য দেবতা, আমাদের একটা আবেগের জায়গা, সেই কারণে ওখানকার হিন্দুরা ক্ষেপে লাল হয়ে গেছে। বলছে, শালা এতদিন ধরে টর্চার করে এসেছিস, আর সহ্য করব না। হয় ইস্পার নয় উস্পার, বেশি বক বক করে রংপুর থেকে বিদায় করে দেবো, এরকম হুঙ্কার পর্যন্ত তারা ছাড়ছে। তারা হুঙ্কার ছাড়ছে, যদি তোদের অসুবিধা হয় তোরা গাইবান্ধা অন্য জায়গায় যায়, পলাশবাড়ি আসবি না, ভাগ এখান থেকে। জাস্ট এইরকমভাবে হুঁশিয়ারি দিচ্ছে ওখানকার মানুষজন, ওখানকার হিন্দুরা। সেই কারণে বলছি খেলা পুরো জমে গেছে একবারে। শুধু এখানে তারা থেমে থাকেনি, তারা আরও অনেক কিছু করেছে। তারা মশাল মিছিল করছে, ঢাকার রাস্তায় তারা মিছিল করছে। এতদিন আমরা দেখেছি ওখানকার এনসিপিরা বা পাগলা জুলাই যোদ্ধারা, যাদেরকে যোদ্ধা বলে ওখানকার পাগলারা দাবি করে, সেই জুলাই যোদ্ধারা মিছিল করতো, মানুষের ওপর অত্যাচার করতো। এখন দেখছি হিন্দুরা বাংলাদেশের রাস্তায় মশাল নিয়ে মিছিল করছে, সেই সঙ্গে মুসলিমরাও করছে, হিন্দুরাও করছে। একটা যুদ্ধ পরিস্থিতি হয়েছে, ইন্টারনাল কনফ্লিক্ট হওয়ার মতো জায়গায় চলে গেছে বাংলাদেশের পরিস্থিতি। এখন মনে করুন, যদি বাংলাদেশের মধ্যে ইন্টারনালি হিন্দু মুসলিমে লেগে যায়, আপনি ভাবছেন মুসলিম সংখ্যাটা বেশি হতে পারে, মাথা মোটার দল, বাংলাদেশিরা মাথা মোটার দল,
কিচ্ছু করতে পারবে না। যদি ওখানকার হিন্দুরা এক হয়ে গিয়ে মুসলিমদেরকে প্রতিহত করার চেষ্টা করে, কিচ্ছু করতে পারবে না। আর এটার জন্যই ওখানকার মৌলবাদীরা ভয় ঠকঠক কাঁপতে শুরু করছে, ভাবছে শালা ব্যাপারটা কি হলো, এরা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল কি করে, কি হমান ঘটলো, এরা চেঞ্জ হয়ে গেল পুরোপুরি, এটা তো ঠিক হচ্ছে না, এটা আমাদের মাথায় ঢুকতেছে না, মানে কাংলুদের মাথায় ঢুকতেছে না। তারা ভাবতে বসছে শালা কি হলো। আচ্ছা, আমি যে এতগুলা কথা বললাম একটাও আপনার বিশ্বাস হলো না, প্রমাণ চাই, দেখাচ্ছি। আমার জায়গায় আমি আমার টাকা দিয়ে আমার রামের মূর্তি করতে চাই, সেখানে মানুষের আপত্তি কেন? দেশের মধ্যে গৃহযুদ্ধ বাঁধাবেন না দয়া করে। যখন ট্যাক্সের টাকা দেওয়া হয় তখন সনাতনীদের ক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট দেওয়া হয়, নাকি আলাদা কোনো হিসাব করা হয় সনাতনীদের ক্ষেত্রে? চাকরির ক্ষেত্রে মেধার পরিচয় না দিয়ে কি সনাতনীরা চাকরি করতে চায়, নাকি এমনি এমনি চাকরি পেয়ে যায়? সব ক্ষেত্রে যদি অধিকারের ক্ষেত্রে সনাতনীদেরকে পরীক্ষা দিয়ে আসতে হয়, তাহলে ধর্মীয় স্বাধীনতার জায়গায় প্রত্যেকটা বার হাত দেওয়া কেন? এতদিন যাবৎ ধর্মীয় সংস্কৃতিতে কোনো রকম সমস্যা হয় নাই, কিন্তু 5 আগস্টের পর থেকে আমরা দেখছি আমাদের প্রথমে নয়ন সাধু এবং ধারাবাহিকতায় একের পর এক ধর্মীয় অবমাননার কথা বলে আমাদের সনাতনীদেরকে হত্যা করা হয়েছে, এবং পরিশেষে রাম মন্দিরকে কেন্দ্র করে ঝামেলা পাকানো হলো। প্রথমে কাজ থামিয়ে দেওয়া হলো এবং পরবর্তীতে পরিকল্পিতভাবে একটা পোস্টারের মাধ্যমে জুতো নিক্ষেপ করা হলো। আমি সরকারের কাছে বলতে চাই, সময় আছে, এখনো সময় আছে, যত দ্রুত সম্ভব দোষীদেরকে সাব্যস্ত করুন। দেশের মধ্যে গৃহযুদ্ধ বাঁধাবেন না দয়া করে। হিন্দু মুসলমান ভাই ভাই, এই দেশের সম্প্রতি রক্ষা করার দায়িত্ব আপনাদের। কিছু জঙ্গি গোষ্ঠীর মদতে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে, এই শান্তি শৃঙ্খলা নষ্ট করতে দিয়েন না। সবাই এক হন, সবাই এক হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। জয় শ্রীরাম। হলো, ওখানকার হিন্দুরা কি বলল, আমার টাকায় আমি মূর্তি বানাবো, আপনার সমস্যা কোথায়? মানে ব্যাপারটা হবে আমি আমার টাকায় বাড়ি বানাচ্ছি, তোর বাবার কি, এরকম ব্যাপারটা। উনি সেটা না বলে ভদ্রভাবে কথাটা বলেছেন। উনি একটু বেশি আলটা লেভেলে ভদ্র দেখিয়েছেন, তাই ভদ্রতা দেখাতে দেখাতে আজকে বাংলাদেশে হিন্দুদের এই অবস্থা, বেশি ভদ্রতা হয়ে যায়। যাই হোক, ওনারা যদি আগেই, যেমন পশ্চিমবঙ্গটা পাকিস্তানের মধ্যে যায়নি, শ্যামাপ্রসাদ মুখার্জি এটাকে পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষের সঙ্গে রেখে দিয়েছিলেন, যদি ওখানকার হিন্দুরা জোট বেঁধে বলতো না আমরা পশ্চিমবঙ্গের দিকটাতে রয়ে যাব, এই রংপুর বরিশাল এইসব চত্বরটা আমরা এদিকে রয়ে যাব, চট্টগ্রাম উটো ভারতের সঙ্গে রয়ে যাবে, তাহলে আজকে আর এদের এত কষ্ট হতো না। কিন্তু না, কিছু মানুষ আছে, মানে হিন্দুদের কিছু মানুষ আছে যারা ওই সেকুলার খেলতে ভালোবাসে, তাই সেকুলার খেলতে গিয়ে আজকে নিজেদের খেলা হয়ে গেছে, মানে বাংলাদেশে হিন্দুদের এই অবস্থা হয়ে গেছে। এটা একটা দেখালাম, আরও অনেক এরকম ভিডিও আছে আমার কাছে, বা সোশ্যাল মিডিয়া পেয়ে যাবেন, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ওখানকার হিন্দুরা আর সহ্য করবে না। বিশেষ করে 5ই আগস্ট, মানে 2024 সালের 5ই আগস্টের পর থেকে হিন্দুদের উপর যে কী পরিমাণ অত্যাচার করা হয়েছে তার ভিডিওগুলো যদি আপনি দেখাই, ইউটিউব আমাকে ব্যান করে দেবে। এমন সব ভিডিও আছে, ইউটিউব আমাকে ব্যান করে দেবে, তাই আমি দেখাতে পারবো না। আর ওগুলো আমি কাউকে দেখাতে চাইও না, কারণ এমন ভিডিও যেগুলো আমি নিজে দেখতে পারিনি, যে অমানুষ হবে, যার মধ্যে কোনো মায়া দেওয়া থাকবে না, যে মানে কসাই হবে, সেই ওসব ভিডিও দেখতে পারবে, তাই ওগুলো কাউকে দেখাবো না। আর যারা ওই ঘটনাগুলো ঘটিয়েছে, মানে অপরাধগুলো ঘটিয়েছে এবং ভিডিও করেছে, তারা কোন লেভেলে অমানুষ সেটা ভাবুন। তাদের মধ্যে মনুষ্যত্ব বেঁচে আছে কি না আমার মনে হয় না। যারা ভিডিও বানিয়েছে, আবার ভিডিও বানিয়ে আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাইরাল করার চেষ্টা করেছে, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাইরাল করার চেষ্টা করেছে, নইলে আমাকে চাইলো কী করে? আচ্ছা, আমি এক্ষুনি যে বললাম ওরা বলছে তোরা পলাশবাড়িতে আসবি না, তোরা অন্য জায়গায় যা, সেটার ভিডিওটা দেখে নেই। বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। তোরা ঠিক করার কে রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাড়িতে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। বুঝতে পারছেন? এটা নিয়ে আবার অনেকে প্রতিবাদ করছে, মানে উনি বলার কে, উনি কি ঠিক করবেন নাকি, উনি সরকার নাকি? না, উনি সরকার নয়, উনি সরকারের ব্যান্ড বাজাবে। এবারে ওরাই একজন সরকারের ব্যান্ড বাজাবে, ঠিক আছে? কারণ তোদের মাথায় বুদ্ধি নাই,
তোরা কিছু করতেও পারিস না। যখন দেখবে বাংলাদেশ থেকে হিন্দু শূন্য হয়ে যাবে না, বাংলাদেশটা ভোগে চলে যাবে। যেমন পাকিস্তান ভোগে গেছে, আফগানিস্তান ভোগে গেছে, ইরান ভোগে গেছে, হিন্দু ছিল একসময়, এখন হিন্দু নাই, ভোগে গেছে, এরাও ভোগে চলে যাবে। এদেরও অবস্থা আছে। ওই জন্য দেখবেন মালয়েশিয়া মুসলিম হওয়া সত্ত্বেও হিন্দুদের যে কালচারগুলো, মূর্তিগুলো, মন্দিরগুলো, ওগুলোকে সংরক্ষণ করে রেখেছে। ওরা সেগুলোকে নষ্ট করেনি, সেটাকে ওরা নষ্ট করেনি, কারণ তারা জানে এটা আমাদের হলো শিকড়, এটাকে যদি আমরা তুলে ফেলে দেই আমাদের অস্তিত্ব সংকটে যাবে। কিন্তু এরা পাগলা, এদের মাথায় সে বুদ্ধি নাই, এরা বুঝতে পারছে যে কী করব। এরা ভাবছে আমাদেরকে যেটা বোঝানো হচ্ছে ওটাই ঠিক, বাকি সব ভুল। ওদের বক্তব্য এটাই। তো এরকম অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে রয়েছে, যার ফলে আমরা দেখতে পাই যে হিন্দুরা কীভাবে ওখানে জেগে উঠেছে, তারা আন্দোলন করছে। হ্যাঁ, আন্দোলনের ব্যাপারটা যেটা বললাম, ঢাকাতে যে আন্দোলন হয়েছে সেটাও একবার দেখে নেই। শ্রীরামচন্দ্র আমাদের স্বয়ং ভগবান। আমরা বাংলাদেশের ৬৬ জেলা নয়, প্রত্যেকটি উপজেলায় একটি করে রাম মন্দির স্থাপন করা হবে। অবস্থা দেখুন। ঐক্যবদ্ধ হয়ে সেই রামচন্দ্র মূর্তিকে আমরা আমার স্বয়ং ভগবানকে আমরা ধারণ করে প্রত্যেকটি উপজেলায় একটি করে আমরা শ্রীরামচন্দ্রের প্রতিমা আমরা স্থাপন করব। এই বাংলাদেশের যেখানে জায়গা আছে সব জায়গায় আমাদের চেয়েও একসময় এবং যেখানে রাম মন্দির হবে এটাই আমাদের ধর্মীয় স্বাধীনতা। কিন্তু বাংলাদেশে কেন এই ধর্মীয় স্বাধীনতাকে বিকৃত করা হচ্ছে? কেন আমাদের পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে অপমান করা হচ্ছে? সকল সনাতনী ভাই বোনের কাছে আমার উদ্যত আহ্বান এবং বিশ্বব্যাপী সকল সনাতনী ভাই বোনদের উদ্যত আহ্বান, সকলে এখন এর বিরুদ্ধে সোচ্চার হন এবং দুর্বার আন্দোলন করে তুলুন। যদি কোনো এর বিচার নয় তাহলে আমি বলতে চাই কুরুক্ষেত্রের নয় যুদ্ধের সূচনা হবে। কিন্তু এবং এই সরকার যদি বিচার করে তাহলে আমরা শান্তিপ্রিয় ভাবে অবস্থান করব, নতুবা আমি বলতে চাই সকলে ঐক্যবদ্ধ হয়ে কুরুক্ষেত্রের ন্যায় আমরা এই ভূমিকে উদ্ধার করব। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই এবং অত্যন্ত প্রতিবাদের সাথে বলতে চাই, আমাদের পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের ওপর যে অবমাননা করা হয়েছে সেই অবমাননার কারণে সনাতনী সমাজ ঘরে বসে থাকবে না। পুরো বাংলাদেশকে বলতে চাই, আপনারা কি ঘরে বসে থাকবেন? ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননা মেনে নেবেন? আপনারা রাজপথে নেমে পড়ুন। রাষ্ট্রযন্ত্র যদি বারংবারের মতো এখনো চুপচাপ বসে থাকে, আমি সমগ্র বাংলাদেশের সনাতনী জাতিকে বলতে চাই, আপনারা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। শ্রীরামের অবমাননা আমরা মেনে নিব না, বাঘের মতো গর্জন করুন। পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের অবমাননা আমরা কখনো মেনে নেইনি, আমরা মেনে নিব না। এটা একটা পাঠ, মানে এদের যে এই চিৎকার, এই যে হুঙ্কার, এটা শোনার পর থেকেই বাংলাদেশি মৌলবাদীদের হাগামুতা বন্ধ হয়ে গেছে। তারা ভাবতে বসেছে যে কী হলো ব্যাপারটা। কেননা আপনি যতই মার খাবেন আপনাকে মারা তত সহজ হবে। যখনই আপনি গর্জে উঠবেন, রেজিস্ট্যান্স তৈরি করবেন, তখনই সংঘাত হবে এবং যে আপনাকে মারছিল সে তখন ভাবতে বসবে যে আমি মারছি, তাই জন্য আমাকে প্রিপারেশান নিতে হবে, কারণ আমি মারতে গেলে আমিও তো মার খাবো। তখন সেটা সে ভাববে এবং সে সেইভাবে প্রিপারেশান নিয়ে আপনার লড়তে আসবে অথবা পালাবে। কিন্তু আপনি যদি মার খেতেই থাকেন সে ভাববে এর কোনো দম নাই, একে মারতে থাক, তাই না? সেরকমই হয়ে গেছিলো হিন্দুরা। কিন্তু বর্তমানে আমরা দেখলাম কি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন হলো, সরকার পরিবর্তন হলো, তারপরে ওখানকে হিন্দুরা জেগে উঠলো। এক কথা জেগে উঠলো বলতে পারি আমরা, কেননা চিকেন নেক নিয়ে আর পশ্চিমবঙ্গে আদার্স যে বর্ডারগুলো আছে সেগুলোকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে অ্যাক্টিভ হয়ে কাজ করছে এবং এখানকার পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করছে, এটা দেখার পর তারাও ভাবতে বসেছে হ্যাঁ আমরা যদি এক না হই তাহলে আমাদের অবস্থাও কাটিং দ্য পিসিং হয়ে যাবে। আচ্ছা, লাস্টে ভিডিওটা দেখিয়ে দিই, মানে ওই আন্দোলনের ব্যাপারটা, যে আন্দোলনের কথা বলছিলাম সেটা দেখিয়ে দিই। এ দেখুন,
শ্রীরামে অপমান মানছি না, মানব না, জবাব চাই, জবাব দাও। শুনলেন? এরকম আরও একটি রয়েছে, সেটা দেখাই, কারণ সব অত লং লং দেখানো সম্ভব নয়, ভিডিও অনেক বড় হয়ে যাবে। অল্প অল্প করে দেখাচ্ছি। সব মিলিয়ে তারা বলছেন রামচন্দ্রকে শ্রীরামচন্দ্রের ছবির উপরে তারা জুতা নিক্ষেপ করেছে। এর প্রতিবাদে মূর্তি স্থাপন করাকে কেন্দ্র করে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যেভাবে আন্দোলন সংগ্রাম করে সেটাকে বন্ধ করে দিয়েছে। আমাদের আরাধ্য দেবতা প্রভু শ্রীরামকে তারা অবমাননা করেছে, তারই ফলশ্রুতি আজকে এই মশাল মিছিল। যদি মোদ্দা কথা এটাই, তারা জেগে উঠেছে এবং মৌলবাদীদের ঘুম ছুটে গিয়েছে। আপনিও কি বাংলাদেশি সনাতনীদের সাপোর্ট করেন? কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং এই চ্যানেলে এই ধরনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।